মিশন গির্জার পর এবার ধর্মীয় স্থানের জমিও লুট। শতাব্দী প্রাচীন গোশালার জমি অধীনে 17 বিঘা জমি। সম্প্রতি জমিতে গার্ডওয়াল দিয়ে ঘেরার কাজ শুরু করতে গেলে চক্ষু চড়ক গাছ গোশালার সদস্যদের। তারা জানতে পারেন সেই জমির পুরোটাই নাকি বিক্রি হয়ে গেছে, তাও আবার ভুয়ো দলিল বানিয়ে প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির বিএলআরও দপ্তরে অভিযোগ জানিয়েছে গোশালা কর্তৃপক্ষ। কিন্তু 2 মাস কেটে গেলেও জমি উদ্ধারে প্রশাসনিক টালবাহানার অভিযোগ। কিভাবে দিনে দুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি হাত বদল হয়ে গেল? সরকারি গলদের কথা স্বীকার করে নেন জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতি, তবে মুখে কুলু পেটেছেন বিএলআরও। গোশালা একটা সেবামূলক সংস্থা। এখানে আমরা কমসে কম আমাদের 400 থেকে 500 গায়ে গরু আছে যাদেরকে আমরা সেবা করি। আমাদের সোর্স অফ ইনকাম বলতে কিছুই নেই। এই জমি থেকে বা আলো যে জমি আছে সেখানে চাষাবাস করে গাছ দিয়ে যেটা আছে তা দিয়ে আমাদের গোশালা আমাদের চলতে লাগে। কারণ আর্থিক সহায়তা বলতে আমাদের সমাজের যেটুকু দান পাই দান, আর প্লাস এখান থেকে যদি ফসল থেকে যেটুকু উৎপন্ন হয় সেই টাকা দিয়ে আমাদের চলতে লাগে। টোটাল জমি ছিল এখানে প্রায় 8 একরের মতো। ওটার মধ্যে 75% আমাদের ছিল, আর একজন শারিক ছিলেন এখানে 25%, আরেকজনের ছিলেন, ওনার নাম প্রেম সিং। আচ্ছা, তো উনি এই জমিটা বেচে দেয় অন্য লোককে। উনি বেচার পরে যেই লোক কিনেছে ওরা এখনও বেঁচে যাচ্ছে এই জমিটা, মানে আমাদের জমি শুদ্ধা ওরা বেচে দিচ্ছে এই জায়গাটা। না, একদম পরিষ্কার বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো যে প্রশাসন এখন যে তৎপরতা গ্রহণ করেছে, এটা আরও আগে থেকে আমাদের এই এলাকাগুলোতে যদি প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হতো বা এই রকম কিছু তো মানে ফাঁকফোকর থেকেই গেছে প্রশাসনের দিক দিয়ে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটার পদক্ষেপ যখন এখন নেওয়া হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হয়েছে। এগুলো যে একদিনে তৈরি হয়েছে বা একদিন নতুন করে আজকে তৃণমূলের সরকার এসছে তারপরে হয়েছে এরকম নয়, এটা দীর্ঘদিন ধরেই এই জিনিসগুলো চলে আসছে। না, এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। আমার যা করার দেখতে হবে কাগজপত্র দেখে, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। গোশালা কর্তৃপক্ষের যে দখলে যে জায়গা ছিল, অর্থাৎ কাগজ অনুযায়ী তাদের যে জায়গা, সেই জায়গা কিন্তু এইভাবে এখন বেড়া দিয়ে রয়েছে। এই গোটা জায়গাকে বেড়া দিয়ে রেখে দিয়েছে যারা এই জায়গাটা কিনেছেন বলে দাবি করছেন। এখন এই জায়গা যদি অবিলম্বে গোশালা কর্তৃপক্ষ ফিরে না পায় তাহলে কিন্তু তারা মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। এবার আপনাকে দেখায় তৃণমূল কাউন্সিলরের আর একটা দাদাগিরি ছবি। এবার দাদাগিরি ধর্মীয় প্রতিষ্ঠানেও। চার্চের নার্সিং ট্রেনিং সেন্টারে মেরামতিতে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবং মেয়রকে চিঠি লিখলেন চার্চের বিশপ। চার্চের জমিতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করছে কর্তৃপক্ষ। সেই নিষেধাজ্ঞা তুলতে চার্চ কর্তৃপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ। বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী, ফিরলেই চার্চ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর। বড় অফিস থেকে যেহেতু অনুমতি মিলছে না, তাই মেয়র ফেরাদ হাকিমের কাছে নার্সিং কলেজের মেরামতির অনুমোদন চেয়ে দেখা করা হবে বলেও জানা যাচ্ছে। তবে চার্চ কর্তৃপক্ষ বিশপের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। রিপ্লেস করার সময় ওখানে যে বড় চেয়ারম্যান এবং কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যারা কাজ করে তাদের কাছে ডিস্টার্ব করছে, না করতে দেব না, আমরা এটা করতে দেব না, আমরা তো ছাদ করছি না, ওয়াল ড্যামেজ তো এরকম করতে না, এগুলোকে পারমিশন নিতে হবে। আচ্ছা, পারমিশন নিতে হবে। পারমিশনের জন্য আমরা চিঠি লিখেছি, সেটাও দেবে না। আচ্ছা, তারপরে আমরা চিঠি লিখেছি আপনাদের রেগুলারাইজ করার জন্য, সেটাও করবে না। সেই চিঠিগুলো আমাদের কাছে আছে। এটা প্রায় এপ্রিল মাস থেকেই। ট্রেনিং নিয়ে চাকরিমুখী একটা কোর্স করে এবং তারপরে ওরা স্বাবলম্বী হয়। তো এইটুকুন আমি বলবো, সেটা মিডিয়াই হোক বা কাউন্সিলরই হোক বা আমাদের সরকারই হোক, আমাদের ম্যানেজমেন্টকে এইটুকুন যেন সাহায্য করেন যাতে কলেজটা সঠিকভাবে চলতে পারে এবং মেয়েদের বা আমাদের শিক্ষিকাদের যেন কোনো রকম প্রবলেম না হয়। সহকর্মী সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে, সরাসরি সায়ন্তের সঙ্গে কথা বলি। সায়ন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই অভিযোগ পাওয়ার পরে কি প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি কি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন? দেখো, যেটা ডায়োসিস অফ কলকাতা চার্চ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে কলকাতা যিনি বিশপ ডক্টর পরিতোষ ক্যানিং তিনি কথা বলছেন। এবং যেটা জানা যাচ্ছে চার্চ সূত্রে যে মুখ্যমন্ত্রী বঙ্গে ফিরলেই সশরীরে চার্চ কর্তৃপক্ষ গিয়ে তার সঙ্গে দেখা করবেন,
কাউন্সিলরের অনুগামীরা কীভাবে তাণ্ডব চালিয়েছে সেই বিষয়টিও তার সামনে তুলে ধরা হবে বলে সূত্রের খবর। তবে সবথেকে উল্লেখযোগ্য যিনি বিশপ রয়েছেন তিনি কিন্তু তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, যেটা কিন্তু চিঠিতে ঠিক শেষের দিকে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে পুলিশি নিরাপত্তা চাইছেন এখানকার কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিং। তো সেই জায়গায় মুখ্যমন্ত্রীর আসার পর তিনি সশরীরে তার সঙ্গে কথা বলার পর কি ফল বেরিয়ে আছে সেটাই কিন্তু এখন দেখার। তবে যারা নার্সিং পড়ুয়া রয়েছে তারা যেমন উদ্বেগে, তেমনই বিশপ যিনি কলকাতার যাবতীয় খ্রিস্টান সমাজের অন্যতম প্রধান তিনিও উদ্বিগ্ন। ধর্মীয় স্থানে এই ধরনের ঘটনা কিন্তু কখনো হয়নি বলেই তিনি জানিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সশরীরে দেখা করতে চান। দীপ। সায়ন্ত, এই তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে যার বিরুদ্ধে এত বড় অভিযোগ, তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কি বলেছেন তিনি, শোনাই প্রথমে। নোটিশ তো আমি করি না, এটা তো অফিসাররা করে। আমি কমপ্লেন করতে পারবো না? আমি কমপ্লেন করেছি, কোথাও যদি বেআইনি কাজ হলে সেটা আইনি কি বেআইনি দেখার দায়িত্ব কর্পোরেশনের। কর্পোরেশন দেখবে আমি বেআইনি করছি না উনি বেআইনি করছেন। ওনারা যদি আইনি করেন, আমার প্রশ্ন রইল ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার এই আবেদন রইল, উনি যদি আইনি করেন লা মার্টে নিয়ে আর পালিয়ে গেল কেন? আমি যদি দেখি কোথাও পাশে পড়শিরা চারিদিক থেকে দেখে বলে ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, আমাকে কমপ্লেন করলে আমি খোঁজ নেবো না? আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লোক পাঠিয়েছে, আমি প্রথমে নিজের লোকজন দিয়ে পাঠিয়েছি, দেখেছি হ্যাঁ ঠিক হচ্ছে, আমি কমপ্লেন করেছি, ওনারা পাঠিয়েছেন। সায়ন্ত, এই সুদীপ পল্লেদের মতন কাউন্সিলরদের এত সাহস, এত স্পর্ধা কি করে হয় যে তারা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের ইন্টারনাল কাজে হস্তক্ষেপ করার সাহস দেখাতে পারে? দেখো, সাহস হচ্ছে কিন্তু তৃণমূলের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় থাকার জন্য। দীপ, তোমাকে একটা উল্লেখযোগ্য কথা বলে রাখি, 123 নম্বর ওয়ার্ড যেখানকার কাউন্সিলর সুদীপ পল্লে, সেই ওয়ার্ড কিন্তু এই পুরো লোকসভা নির্বাচনে তৃণমূল পিছিয়ে গিয়েছে, অর্থাৎ বিজেপি সেখানে এগিয়ে রয়েছে 100-200 ভোটে নয়, প্রায় 1000-এর বেশি ভোটে। অর্থাৎ মানুষের অপছন্দের এলাকা কিন্তু এবং দল কিন্তু সেখানে তৃণমূল, এটা কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল থেকে প্রমাণিত। সেই জায়গায় দাঁড়িয়ে একজন কাউন্সিলর তিনি বিশপকে হুমকি দিচ্ছেন, তার অনুগামীরা গিয়ে সরাসরি সেখানকার যিনি নার্সিং ইনচার্জ তিনি মহিলা, তাকে হুমকি দিচ্ছে, তাকে বলছে ক্লাবে গিয়ে দেখা করতে, পার্টি অফিসে দেখা করতে। যেখানে মেয়র ফিরহাদ হাকিম কিন্তু গার্ডেন রিচ ঘটনার পর একটা কথা বলেছিলেন যে কোনো কাউন্সিলর বা কোনো বড় চেয়ারম্যান ইললিগাল কনস্ট্রাকশন বা এই বিষয়ে কোনো মাথা গলাবে না। তাহলে সুদীপ পল্লে বড় চেয়ারম্যান হিসাবে কি করে মাথা গলান, সেটাই কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্ন তো উঠছেই যে একজন সামান্য কাউন্সিলর, একজন জনপ্রতিনিধি, তিনি কেন সব বিষয়ে হস্তক্ষেপ করবেন, তাও আবার একটা ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়। এই অভিযোগ উঠতে এই শাসক দলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরাও। কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, কি বলছেন সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য, শোনাবো। বিশপকে দেখে নেবে, এদের এক কাউন্সিলর তিনি পোপকে দেখে নেবেন, কেউ ওদের মধ্যে কেউ জেসিবি, কেউ জয়ন্ত, কেউ শাহজাহান। এসব না করলে ওটাতে চলবে কেমন করে? নিজেকে আজকাল কাউন্সিলর বলতেও লজ্জা করে। নিজের ওয়ার্ডে জিততে পারিনি, কিন্তু মানুষ এদের বিরুদ্ধে, মানুষ এদের বিপক্ষে। আর মমতা ব্যানার্জি এদের ওপর রাগ হচ্ছে, হকারের ওপরে বুল্ডোজার চালাচ্ছে। এগুলো তৃণমূলের অভ্যেস। এই তৃণমূলের মধ্যে পৌরুষ দেখে, তৃণমূলের মধ্যে কঠোর প্রশাসন দেখে, তৃণমূলের মধ্যে যথেষ্টই মানে দাপট দেখে, রাজনৈতিক দাপট। এই দাপটই তো এদেরকে 22% ভোট মানিকতলায় পড়েছে, সেটাকে 51% রিফ্লেকশন করানোতে সাহায্য করে। কাজে এই দাপট তৃণমূলের কাউন্সিলর দেখাবেন, এটা খুব স্বাভাবিক। তবে আমার মনে হয় আলোচনার সুযোগটাকে সদ্ব্যবহার করা উচিত।